শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গার্হস্থ্য বিজ্ঞানের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা জনস্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা দেখেছি যে খাদ্যে ভেজালের কারণে কিভাবে আমরা সকলেই আক্রান্ত হই। তারপরে আমাদের দূষিত পানি ব্যবহারের ফলে কিভাবে আমাদের বিভিন্ন ধরনের পানিবাহিত অসুখগুলো হয় এবং কিভাবে এসব রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেটা সচেতনতা নিয়েও আমরা আলোচনা করেছি। কোনো সময় দেখা যায় কিছু অণুজীব আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ ঘটায়। আমরা আজকের আলোচনা করব অণুজীব দ্বারা রোগের সংক্রমণ কিভাবে হয়। এখন প্রশ্ন হলো, এই অণুজীবগুলা কিভাবে আমাদের শরীরে ঢুকছে? আমরা যখন অপরিষ্কার হাতে খাবার খাই, অপরিষ্কার পাত্র খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করি, তারপরে যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলো যখন একটু খোলা অবস্থায় থাকে, পোকামাকড়ের দ্বারা দূষিত হয়, তখন কিন্তু এই অণুজীবগুলা আমাদের শরীরে ঢোকে এবং বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করে। তা আমরা এখন দেখব যে কোন অণুজীবের কারণে কি কি রোগ হচ্ছে, তারপরে এটা থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি। প্রথমেই হচ্ছে সালমোনেলাসিস নামক একটা অণুজীব। এই অণুজীবটা কাঁচা মাংস, ডিম, দুধ, মাছ এ ধরনের যে খাবারগুলো আছে সেই সব খাবারে এই রোগের জীবাণুটা বিস্তার লাভ করে এবং এই জীবাণু যখন আমাদের শরীরে ঢোকে তখন 12 থেকে 48 ঘন্টা পরে রোগের লক্ষণটা প্রকাশ পাবে। দেখা যাবে যে বমি বমি ভাব হচ্ছে, মাথা ধরা, মাথা ব্যথা, তারপরে পেট কামড়ানো, ডায়রিয়া, এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং এর ফলে কোনো সময় শিশু, তারপরে বয়স্ক ব্যক্তি এরা মারাও যেতে পারে। এখন আমরা এই অণুজীবের থেকে কিভাবে বাঁচতে পারি? আমাদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমাদের খাদ্যদ্রব্য নাড়াচাড়া করতে হবে। তারপরে রান্না করার সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপর যখন আমরা খাদ্য সংরক্ষণ করছি, বেশি দিনের জন্য যখন রেখে দিচ্ছি, তখনও কিন্তু আমাদের সংরক্ষণটা করতে হবে সঠিক উপায়ে, যাতে করে এই জীবাণুটা ওই খাবারকে নষ্ট করতে না পারে। এরপরে আসো স্টেফাইলোকক্কাস। এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দ্বারা যেই বিষ উৎপন্ন হয় সেটা এই স্টেফাইলোকক্কাস রোগের জন্য দায়ী। খাবার, বিশেষ করে মাংস, ডিম, সালাদ, তারপরে ক্রিম দেওয়া যে সমস্ত খাবার আছে, তোমরা খুব মজা করে বাটার, বান এগুলা খাও, এই ক্রিম দেওয়া খাবারের মধ্যে এই জীবাণুটা প্রবেশ করতে পারে। আর এই জীবাণু কি করবে? খাবারের মধ্যে একটা বিষ তৈরি করে, যার ফলে খাবারটা দূষিত হয়ে যায়। এই দূষিত খাবারটা খাওয়ার 1 থেকে 8 ঘন্টা পরে এটার লক্ষণ প্রকাশ পায়। এখানেও দেখা যায় যে বমি বমি ভাব, পেট কামড়ানো, ডায়রিয়া এসব হতে পারে এবং এটা 24 থেকে 48 ঘন্টা স্থায়ী হবে। তবে
রোগীর এক্ষেত্রে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সচেতন থাকতে হবে সেটা হচ্ছে বাজারে যেই নিম্ন অ্যাসিডযুক্ত যে সমস্ত খাবার আছে সেগুলা যাতে আমরা না খাই। তারপরে খাদ্য যখন আমরা ক্যানজাত তখন আমাদেরকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই প্রক্রিয়াজাত কিছু খাবার আমরা বাজার থেকে কিনি, এগুলো যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখনই কিন্তু স্ট্যাফাইলোকক্কাস এই ব্যাকটেরিয়াটা সেখানে একটা বিষ তৈরি করে। এরপরে হলো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই ব্যাকটেরিয়া ও কিন্তু বিষ তৈরি করে এবং বোটুলিজম নামে একটা রোগের সৃষ্টি হয়। যে সমস্ত খাবার ক্যানে ঢুকানো থাকে তারপরে প্রক্রিয়াজাত করার সময় ঠিকমতো করা হয় না, যেমন মাশরুম, পালং শাক, জলপাই, গরুর মাংস, মাছে এ ধরনের জীবাণু পাওয়া যায়। তোমরা হয়তো খেয়াল করবে যে জলপাইয়ের যখন আমরা আচার বানাই ঠিকমতো যদি এটা বানানো না হয় কয়দিন পরেই জলপাইয়ের আচারের মধ্যে একটু সাদা সাদা কালো কালো একরকম জিনিস দেখা যায়। আসলে ওইখানে অণুজীবের আক্রমণ হয়। এই বোটুলিনামের থেকে যে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের মধ্যে একটা প্যারালাইসিসের সমস্যা দেখা দেয়। তারপরে যদি ঠিকমতো চিকিৎসা দেওয়া না হয় তাহলে এই শ্বাসতন্ত্রের সমস্যা থেকে মানুষ মারাও যেতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে, খাদ্য প্রক্রিয়াজাত করার সময় ঠিকভাবে করতে হবে। তারপরে প্রক্রিয়াজাত খাবারগুলা যে বিশেষ করে যেসব খাবারের মধ্যে মেয়াদ উল্লেখ করা থাকে অবশ্যই মেয়াদের ভিতরেই এটাকে খেতে হবে। সিগেলা নামক আরেকটা ব্যাকটেরিয়া যেটার মাধ্যমে ব্যাসিলারি ডিসেন্ট্রি রোগ হয়। এখন এই অপরিষ্কার অপরিচ্ছন্ন হাতে যখন কেউ খাবার ধরবে তখন এই অপরিষ্কার হাতের থেকে জীবাণুটা খাবারের মধ্যে চলে যায়। তারপরে যখন আমরা নর্মালি ঘরের তাপমাত্রায় খাবার বেশি সময় রেখে দেই তখন এই জীবাণুটা আক্রমণ করে। সাধারণত দুধে তৈরি খাবার ও আলুর যে সালাদ সেটার মধ্যে এই জীবাণুটা পাওয়া যায়। এক্ষেত্রেও কিন্তু পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর, এগুলা বমি এসব হতে পারে। তো এক্ষেত্রেও আমাদের কিন্তু কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার তৈরি করতে হবে। তারপরে আমাদের যেই প্রতিদিনের যে স্যানিটেশন ব্যবস্থা এটা আমাদের ঠিকভাবে করতে হবে। তাহলে আমরা সিগেলার আক্রমণ থেকে রক্ষা পাব। এরপরে ভিব্রিও কলেরা, এই জীবাণুটা কারণে যেসব রোগ হয় যেমন কলেরা, ডায়রিয়া, পেটের পীড়া এসব হতে পারে। আর মানুষের যে মলমূত্র, তারপরে দূষিত পানিতে যে মাছ হচ্ছে, তারপরে খোসাযুক্ত যে সমস্ত মাছ এগুলোর মধ্যে এই জীবাণুটা চলে আসতে পারে। এই ভিব্রিও কলেরার কারণে কিন্তু ডায়রিয়া দেখা দেয় এবং এটা মারাত্মক আকার ধারণ করে, ডিহাইড্রেশন হতে পারে, যার কারণে রোগীকে হাসপাতালে নেওয়ারও দরকার হতে পারে। এক্ষেত্রেও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটার খেয়াল রাখতে হবে। তারপর আমরা বাজার থেকে যে মাছ কিনে আনি সেই মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই খোসাযুক্ত মাছে এই ভিব্রিও কলেরার যে জীবাণু অণুজীবটা সেটা থাকে। এরপরে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস বা জন্ডিস রোগ এই হেপাটাইটিস এ ভাইরাসের থেকে সৃষ্টি হয়। তারপরে যে দূষিত পানিতে যে মাছটা চাষ করা হচ্ছে বা কাঁচা খেয়ে ফেলছি এ ধরনের যে সবজি সেগুলোর মধ্যে এই রোগের জীবাণুটা পাওয়া যায়।
তাহলে জন্ডিস হলে কি হয় এটা তোমরা সবাই জানো, যে চোখ মুখ শরীর হলদে হয়ে যায়, শরীর খুব ক্লান্ত লাগে, বমি হয়, তারপর লিভারের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, কোনো কোনো সময় রোগী মারাও যেতে পারে। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যামিবয়েসিস রোগ সৃষ্টিকারী যে জীবাণু সেটা হচ্ছে প্রোটোজোয়া। মানুষের পেটে এই প্রোটোজোয়াটা থাকে এবং এটা মানুষের মলের মাধ্যমে ছড়ায়। মাটিতে বা ক্ষেতের মধ্যে সার হিসেবে যদি মল ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওখানে যে শাকসবজি উৎপাদন হবে সেটার মধ্যে ওই জীবাণুটা পাওয়া যায়। তারপরে খাদ্য তৈরি করার সময়ও এই জীবাণুটা খাবারকে দূষিত করতে পারে। এক্ষেত্রেও ডায়রিয়া হতে পারে, তারপরে ক্লান্তি দেখা দেয়, এনিমিয়া দেখা দেয়, তারপরে নিয়মিত পায়খানা হয় না, এই সমস্যাগুলো দেখা দেয়। তো এই জীবাণু থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এক্ষেত্রেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তারপরে কাঁচা ফল সবজি এগুলা খেতে হলে খুব পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। আর যখনই এই জীবাণুটার সংক্রমণ বেড়ে যাবে তখন ওই কাঁচা সবজি খাওয়াটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে আমাদের যে স্যানিটেশন ব্যবস্থা, আমাদের যে বাড়িঘরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেটাকে ঠিক করতে হবে। ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস এটাও একটা ব্যাকটেরিয়া। এটা খাবারের মধ্যে বিষক্রিয়া তৈরি করে। লোনা পানিতে এই জীবাণুটা বাস করে। লোনা পানিতে যেসব মাছ হয় সেই মাছের মধ্যে জীবাণুটা থাকে। তারপরে এক্ষেত্রেও পেট ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, তারপরে মলের সাথে মিউকাস যাওয়া এগুলা দেখা যায়। তারপরে এক্ষেত্রেও আমাদের খাবার দাবার পরিষ্কারভাবে ধুয়ে রান্না করতে হবে। তারপর যদি আমরা কোনো সময় সামুদ্রিক মাছ খাই, অর্থাৎ লোনা পানির মাছ যদি খাই, তাহলে খুব ভালোভাবে এদেরকে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে। এই ভাইরাসগুলি ছাড়াও আরও কয়েকটা ভাইরাস আছে, যেমন এন্টারো ভাইরাস, রোটা ভাইরাস, পার্ভো ভাইরাস। এই ভাইরাসগুলো মানুষের অন্ত্রের মধ্যে থাকে। যখন বাগানে সার হিসাবে মল ব্যবহার করা হয়, তারপরে খাবার তৈরি করার সময় অপরিষ্কার হাতে ব্যবহার করা হয়, তারপরে টয়লেট ব্যবহার করার পর যদি হাত ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলেও কিন্তু খাবারের সাথে এই ভাইরাসটা চলে আসতে পারে। তো এই ভাইরাসের যখন আক্রান্ত হয় তখন মারাত্মক ডায়রিয়া দেখা দিতে পারে, বমি বমি ভাব হতে পারে। তারপরে এই লক্ষণটা সাধারণত প্রকাশ পায় 24 ঘন্টা পরে, অর্থাৎ ভাইরাসটা শরীরে যাওয়ার 24 ঘন্টা পর এই ডায়রিয়া বা বমি বমি ভাব এগুলো হতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটার প্রতি খেয়াল দিতে হবে। খাদ্য দ্রব্যটাকে আমাদের ভালোভাবে ধুয়ে খেতে হবে। তারপরে রান্না করার সময় ভালোভাবে সিদ্ধ করতে হবে। তারপরে আমাদের দৈনন্দিন যে পরিচ্ছন্নতা সেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকতে হবে। তারপর বাসি পচা কোনো খাবারই খাওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পরিচ্ছন্নতার কথাটা খুব গুরুত্বের সাথে এসেছে, যে জীবাণু থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। কারণ আমাদের বিভিন্ন খাবারের মধ্যে জীবাণুগুলো থাকবে, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য তো আমাদের খেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য ধুয়ে নেই, তারপর রান্না করার সময় এটা খেয়াল রাখি, তাহলে জীবাণুর যে আক্রমণ সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা খাদ্য সরবরাহ করতে যাই তাহলে আমাদের কি ধরনের নিরাপত্তা বজায় রাখতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা খাদ্য গ্রহণ করতে যাই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা মানে সতর্ক থাকতে হবে। যেমন
বাজার থেকে খাদ্য কেনা থেকে শুরু করে খাবার তৈরি করা, তারপরে পরিবেশন করা, সংরক্ষণ করা, সব জায়গাতেই আমাদের সতর্ক থাকতে হবে। প্রথমে আমরা দেখব যে খাদ্য আমরা যখন কিনছি তখন আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। খাদ্য কেনার সময় দেখতে হবে এই খাবারটা টাটকা কিনা, কারণ কোনো খাবার আছে একটু বেশি সময় কাঁচা অবস্থায় থাকলে এটার মধ্যে জীবাণুর আক্রমণ হয়, যেমন মাছ, মাংস, দুধ, এগুলা একটু দীর্ঘ সময় যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে এগুলোর মধ্যে জীবাণু আক্রমণ হতে পারে। তারপরে যেই পশুর মাংস আমরা কিনবো সেই পশুটা শারীরিকভাবে সুস্থ কিনা সেই বিষয়টাতেও সতর্ক থাকতে হবে, কারণ অসুস্থ পশুর যে মাংস সেটা খেয়েও কিন্তু মানুষ অসুস্থ হতে পারে। তারপরে খাদ্যদ্রব্য যখন আমরা কিনবো তখন খাদ্যদ্রব্যের এটা মেয়াদ আছে কিনা সেটা অবশ্যই আমাদের প্যাকেটের গায়ে দেখতে হবে। তারপর আমরা যখন বাজারে কিনতে যাব, শাকসবজি কিনতে যাব, তখন দেখতে হবে যে যেই জায়গা থেকে কিনছি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা, কারণ বাজারের মধ্যে যদি নোংরা পরিবেশ থাকে সেই নোংরা পরিবেশে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুর জন্মানো সম্ভাবনা খুবই বেশি। এজন্য পরিচ্ছন্ন পরিবেশ থেকেই কিন্তু আমাদের কিনতে হবে। তাহলে খাদ্য কেনার সময় আমাদের এই সচেতনতাটা বজায় রাখতে হবে। এরপরে আসো, আমরা যখন খাবার তৈরি করছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। খাবার তৈরি করার সময়ও আমাদের যেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, অর্থাৎ যেই পাত্রে আমি ব্যবহার করছি, আমার যে তৈজসপত্র সেটা পরিষ্কার হতে হবে। আমি যেই হাতে রান্না করছি সেই হাতটা পরিষ্কার থাকতে হবে। যে পানিটা ব্যবহার করছি সেই পানিটাও পরিষ্কার হতে হবে। তারপরে শাকসবজি ধোয়ার জন্য যে পানি ব্যবহার করা হচ্ছে সেটাও পরিষ্কার হতে হবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। তারপর রান্না করার সময় যাতে ঠিকমতো সিদ্ধ হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর রান্না করার সময় ঢেকে রান্না করতে হবে, তাহলে আমাদের খাদ্যটা স্বাস্থ্যসম্মত থাকবে, না হলে এটার পুষ্টি উপাদানের মধ্যে ঘাটতি দেখা দিতে পারে। যখন খাদ্য সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তারপরে যখন টিনজাত করা হবে ভালোভাবে টিনের মুখ বন্ধ করতে হবে। তারপরে পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে সেজন্য খাদ্যটাকে ঢেকে রাখতে হবে। এভাবে যদি সংরক্ষণ করা হয় তাহলে অবশ্যই আমাদের খাদ্যটা স্বাস্থ্যসম্মত থাকবে। এরপরে আসো, আমরা রান্না করার পর যখন খাবার খাচ্ছি বা যখন পরিবেশন করা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের সতর্কতা বজায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে অবশ্যই ভালো করে হাত ধুয়ে খেতে হবে, খাবার পরিবেশন করতে হবে। তারপর যে থালা বাসন ব্যবহার করা হচ্ছে সেটাও অবশ্যই পরিষ্কার হবে। তারপরে খাবার পরিবেশন করার সময় খাবারটা যাতে গরম থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কোনো সময় ফ্রিজ থেকে যদি কেউ ঠান্ডা খাবার মানে গরম না করে খেয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু সে অসুস্থ হয়ে পড়তে পারে। স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশের উন্নয়ন, অর্থাৎ যেই পরিবেশে খাবার রান্না করা হচ্ছে, খাবার পরিবেশন করা হচ্ছে তার আশেপাশের জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য বাড়ির আঙ্গিনা বা বাড়ির যে স্যানিটেশন ব্যবস্থা, রান্নাঘরের পরিচ্ছন্নতা, এগুলোর বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। যদি হোটেল রেস্টুরেন্টে যে খাবার রান্না করা হয়
এটার আশেপাশে যে স্যানিটেশন ব্যবস্থা যদি খারাপ হয়, যদি খুব ড্রেনের পাশের যদি রান্না করা হয়, তাহলে কিন্তু ওই ড্রেনের থেকে ময়লাটা খাবারের মধ্যে চলে যাবে, মানে জীবাণু দিয়ে ওই খাবারটা নষ্ট হবে। সেজন্য খাদ্যটাকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য যেই পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে বা যেই পরিবেশে এটা পরিবেশন করা হচ্ছে, সেই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শিশুদের বিষয়ে আমাদের সবসময় একটু বেশি সতর্ক থাকতে হয়, এবং শিশুর খাবার তৈরি করার সময় একটা বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ শিশুরা কিন্তু খুব সহজেই জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। সেজন্য শিশুর খাবার তৈরি করা বা পরিবেশন করার সময় অবশ্যই যিনি রান্না করবেন তার হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এবং শিশুকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তাকে খাওয়াতে হবে। তারপর শিশুর খাবারটা যখন তৈরি করা হচ্ছে, তখন সেই যেই হাঁড়ি পাতিল যেটাকে আমরা বলি তৈজসপত্র, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপরে যেই থালা বাসন ব্যবহার করা হবে পরিবেশনের জন্য, সেগুলোকেও অবশ্যই পরিষ্কার করতে হবে। এবং শিশুর যেই ব্যবহার করা থালা বাসন, এগুলো যদি সম্ভব হয় তাহলে এগুলাকে ফুটিয়ে নিতে হবে, গরম পানি দিয়ে ফুটিয়ে বিশুদ্ধ করে নিতে হবে। তারপরে যিনি শিশুকে খাওয়াবেন তাকেও পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে, হাত পরিষ্কার করে নিতে হবে। এ ধরনের সতর্কতা যদি কেউ রক্ষা করতে পারে, তাহলে কিন্তু অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আমাদের জনস্বাস্থ্য সম্পর্কিত আলোচনা এ পর্যন্তই। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে যে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, এটা আসতে পারে। বা পানিবাহিত রোগগুলো কি, তারপরে পানিবাহিত রোগ থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারি, তারপরে বিভিন্ন ধরনের অণুজীব কোন কোন রোগের জন্য দায়ী, এই বিষয়গুলো পরীক্ষাতে থাকে। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।